কিষাণ বাণী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। আজকে আমরা এসেছি উষারডিহি গ্রামে। আমরা কথা বলবো এই গ্রামে দুজন সফল চাষী বন্ধুর সাথে, যার মধ্যে একজন মহিলা চাষী বন্ধু আছেন যিনি দীর্ঘদিন ধরে স্বনির্ভর দল করে আসছেন এবং এই দল করে তিনি কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েছেন এবং জৈব পদ্ধতিতে তিনি চাষবাস করছেন। কিচেন গার্ডেন তিনি একটা সুন্দর তৈরি করেছেন, পাশাপাশি তিনি গবাদি পশু পালন করেন। আজকে এই সকল পালন করে বা চাষবাস করে তিনি আজকে কিন্তু সফল হয়েছেন, স্বনির্ভর হয়েছেন। এরকম একজন দিদির সাথে আমরা কথা বলবো। আপনার নাম? নমস্কার, আমার নাম মীরা চক্রবর্তী। মীরাদির কাছে জানবো যে আপনি তো স্বনির্ভর দল করছেন কতদিন ধরে? বছর 8-10 হয়ে গেল। আপনার দলের নাম? আমার দলের নাম মা লক্ষ্মী। মা লক্ষ্মী, বাহ, খুব সুন্দর নাম। এবং এই নামকরণে সার্থকতা আছে, যেহেতু আপনারা বিভিন্ন জায়গায় সুযোগ সুবিধা পেয়েছেন এবং সেই সুযোগ সুবিধাকে কাজে লাগিয়ে আজকে কিন্তু স্বনির্ভর হয়েছেন। কতটা সফল হয়েছেন চাষবাসের ক্ষেত্রে? হ্যাঁ, আমরা চাষবাসে অনেক সফলতা পেয়েছি এবং সবজি চাষটাও করি, জৈব সার টার দিয়ে টিয়ে এগুলোতে আমরা অনেক সফলতা পেয়েছি। তো এই স্বনির্ভর দল থেকে কি কি চাষবাস করেন আপনারা? স্বনির্ভর দল থেকে ধরুন সবজি বলতে ঝিঙে টিঙে, তারপরে লাউ কুমড়ো এগুলো সব করি। আচ্ছা, এই যে বিভিন্ন ধরনের সবজি চাষ করেছেন, এটা পুরোপুরি জৈব পদ্ধতিতে? হ্যাঁ, পুরোপুরি জৈব পদ্ধতি। কিচেন গার্ডেনটা করেছি আমি, লঙ্কা চাষ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, তারপর আরো ধরুন বিভিন্ন রকমের শাক সবজি সব ধরনেরই করেছেন? সব ধরনেরই করেছি। আর এটা পুরোপুরি জৈব পদ্ধতিতে? জৈব পদ্ধতিতে। তো জৈব পদ্ধতিতে চাষবাস করছেন, তো জৈব সার নিজেরাই তৈরি করেন? আমরা নিজেরাই তৈরি করি। কিভাবে তৈরি করেন? এরকম গৌমূত্র দিয়ে, নিম পাতা, তারপরে গোবর সব মিশ্রণ করে 100 গ্রাম হয়তো নিয়ে স্প্রে করি, ওষুধ টষুধ ওগুলো সব দিই আমরা। কিচেন গার্ডেন কিভাবে তৈরি করেছেন, একটু আমাকে অভিজ্ঞতার কথা বলুন। আচ্ছা, আমরা নিজেরাই মাটি তৈরি করেছি এবং নিজেরাই সার দিয়েছি, জলের ব্যবস্থা করেছি, চারা তৈরি করেছি, চারাগুলোকে রোপণ করেছি। এইভাবেই আমাদের কাজগুলো চলছে। তো বীজ কি সংরক্ষণ করে রাখেন? বীজ আমরা সংরক্ষণ করে রাখি। আর চারা গাছ নিজেরাই তৈরি করেন? নিজেরাই তৈরি করি। কিভাবে তৈরি করেন? তৈরি করি, মাটি কুড়ে জায়গা একটা তৈরি করে বীজটা রোপণ করি। রোপণ করার পর চারা বেরোয়, চারা তুলে আবার সেই জায়গায় জায়গায় লাগানো হয়। আচ্ছা, এই যে রোগ পোকার সমস্যা হলে কি ব্যবস্থা নেন? সেখানে কি ক্ষেত্রে কেউ আপনারা বিভিন্ন রোগনাশক বা কীটনাশক নিজেরাই তৈরি করেন? না, কীটনাশক আমরা কিছু নিয়ে আসি, তৈরি করি না। আবার কিছু কিছু তৈরিও করি, যেমন ওই নিম পাতা টাতা দিয়ে, গোবর দিয়ে, ওগুলো তো আমাদের কাজ হয়। তারপর আগাছাগুলোও সাফ করি, পরিষ্কার করি। এই আমরা ওই হাঁস মুরগিও পালন করি, ফুল টুলও করি, রোপণ করে কিছু বিক্রিও করি, কিছু ইনকামও হয় আমাদের। আমি এগুলো বিক্রি করে স্বনির্ভর হতে পেরেছি, রোজগারও কিছু হয়েছে। মানে এই যে বিভিন্ন ধরনের সবজি চাষ করে আপনি নিজস্ব আয়টাও বেছে নিয়েছেন এবং নিজের রোজগারও, প্রচুর টাকা রোজগার করতে পারছেন। হ্যাঁ, প্রচুর টাকা রোজগারও করতে পারছি, আয়ও বেড়েছে। আচ্ছা, দিদির কাছে জানবো যে আপনি তো আপনারা সবাই মিলে তো এই জৈব সার তৈরি করেন এবং রোগনাশক কীটনাশক তৈরি করেন। জৈব সার শুধুমাত্র কি ওই খোসা বা গোবর সার এগুলো দিয়ে তৈরি হয়, না নতুনভাবে কিছু সৃষ্টি করেন? না, আমরা বাড়িতে ধরুন জৈব সারটা এইভাবে তৈরি করে যে বাড়িতে আমাদের যে গরু থাকে, সে গরুর যে মানে মলটা যে বের হয়, ওই মলটা দিয়ে আমরা জৈব সার তৈরি করি। এবং বাড়িতে যে যে সমস্ত আমরা সবজির খোসা মানে ব্যবহার করার পরে যে সবজির খোসাগুলো থাকে ওইগুলো দিই। তারপরে আমরা ডিমের খোসা, তারপরে এইগুলো দিই। সেইগুলোকে একটা জায়গার মধ্যে রেখে তাতে গোবরটা দিই। গোবরটা দেওয়ার পরে সেটা 15 দিন রাখার পরে দেখি যে এটা মানে পচনশীল হয়েছে। তারপরে আমরা এটা পচনশীল হয়ে যাওয়ার পরে এখানে আমরা কেঁচো, মানে যে কেঁচোগুলো পাওয়া যায় সে কেঁচোটা দিই। তখন এই কেঁচোটা দেওয়ার পরে আরও মোটামুটি 15 দিন যাওয়ার পরে বুঝি যে এটা কেঁচো সারটা আলাদা হয়ে গেছে। মানে সেটা কীরকম হয়েছে, মানে চা পাতা যেমন হয় ঝুরো ঝুরো, সেরকম দেখছি যে সারটা আলাদা হয়েছে এবং এবং কেঁচোটা তখন আলাদা করে দিই। এইভাবে আমরা সারটা তৈরি করে তারপরে আমরা মানে বাড়িতে যে সবজি বাগানগুলো আছে সেই সবজি বাগানগুলোর মধ্যে আমরা সারটাকে আমরা দিয়ে থাকি। তো এই যে আপনারা কিচেন গার্ডেন তৈরি করেছেন, খুব সুন্দর দেখতে পাচ্ছি। বিভিন্ন ধরনের সবজি গাছ রয়েছে, ধনে পাতা বলুন, বিভিন্ন ধরনের শাক রয়েছে। এটা তো নিজের হাতে তৈরি এবং বুঝতেই পারছি জৈব সার দিয়ে তৈরি করেন। এবং রোগ পোকার ক্ষেত্রে সমস্যা হলে সেক্ষেত্রেও তো আপনারা রোগনাশক বা কীটনাশক নিজেরাই তৈরি করেন। রোগ পোকার ক্ষেত্রে আমরা বাড়িতে যেগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে ব্রহ্মাস্ত্র, নিমাস্ত্র, আগ্নেয়াস্ত্র, এগুলো আমরা ব্যবহার করে থাকি।
এইগুলো ব্যবহার করে আমরা দিয়ে থাকি। সেগুলো দিয়ে আমরা মোটামুটি মানে কাজ হয়ে যায়। তো এই যে বিভিন্ন ধরনের নামকরণ করেছেন ব্রহ্মাস্ত্র বা নিমাস্ত্র, এইগুলো নামকরণের কারণটা কি? এগুলো এক একটা নামকরণের কারণ, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা এই নামটা দিলে আমাদের বুঝতে সুবিধা হবে। যখন দেব তখন আমরা বুঝতে পারবো যে এটা এই ওষুধ, এটা এই ওষুধ, এইভাবে আমরা ওই জন্য নামকরণ করেছি। তো এই যে নিমাস্ত্র বা ব্রহ্মাস্ত্র, এটা কিভাবে তৈরি করেন? নিমাস্ত্রটা তৈরি করি আমরা নিম পাতা এবং গোমূত্র আর গোবর দিয়ে। সেটাকে আমরা এক জায়গাতে নিম পাতাটাকে থেতো করে তার সঙ্গে গোমূত্র দিই এবং গোবরটা দিয়ে এক জায়গাতে রেখে দেওয়া হয়। সেটাকে তারপরে একটা জায়গায় রেখে দেওয়ার পরে সেটাকে একটা জায়গায় মানে ছাকনা করে ছেঁকে নেওয়া হয়। সেই ছাঁকার পরে আমরা সেটাকে কিছু পরিমাণ জলে কিছু পরিমাণ জলই এবং এক ঢাকনা ওইটার মানে নিমাস্ত্রটা নিয়ে স্প্রে করি আমরা। স্প্রেটা করি কারণ ওই যেটা পাতাগুলো যেগুলো এই গাছের মধ্যে যে পোকা রোগগুলো হয়, মানে পোকা ধরে মানে গাছের পাতাগুলো যেভাবে মানে কুকড়ে যায়, হ্যাঁ, এইভাবে আমরা ওইটা দিয়ে আমরা স্প্রে করি। তাতে আমরা দেখি যে অনেকটাই মানে ফল পেয়েছি আমরা। তো এই যে নিমাস্ত্র ব্রহ্মাস্ত্র, এটা কি একসাথেই আপনারা এটাকে মিক্স করে মিশিয়ে কি স্প্রে করেন, নাকি এটা সময় সাপেক্ষ, মানে এই সময় এটা দেবো আর একটু পরে 2 ঘন্টা পরে এটা দেবো, এইভাবে কি প্রয়োগ করে থাকেন? না, এটাকে আমরা আলাদা আলাদা ভাবে প্রয়োগ করি। এই যে ব্রহ্মাস্ত্র দেন, সেটা কোন সময় দেন? নিমাস্ত্রটা দেওয়ার পরে দেখলাম যে মানে কিছুটা কাজ হয়েছে, আর একটু দেওয়ার প্রয়োজন আছে, তখন আমরা এটা 2-3 দিন পর আমরা এই ব্রহ্মাস্ত্রটা দিয়ে থাকি। আচ্ছা, তো এই যে বিভিন্ন ধরনের নামকরণে এবং সেখানে আপনারা সফল হয়েছেন, এইগুলো কি আপনারা নিজের হাতে তৈরি করেছেন? এবং সব থেকে দেখতেই পাচ্ছি যে ছোট ছোট যে টমেটো, চেরি টমেটো রয়েছে, এবং দেখতেই পাচ্ছি যে বিভিন্ন ধরনের ধানি লঙ্কাও রয়েছে, এগুলো তো আপনারা তৈরি করেন এবং কিছুটা মাচাও সৃষ্টি করেছেন। এগুলো কারণ কি, মাচা যে সৃষ্টি করেছেন? মাচা সৃষ্টি করেছি কারণ যেগুলো লতা জাতীয় গাছ সেগুলো মাচা করে দিলেই ভালো, কারণ মাচাতেই বেশ ভালো হয় ওই জিনিসটা। আর যেগুলো নিচে লাগানোর মতন জিনিস সেগুলো নিচেই মানে লাগিয়ে থাকে। নিচে থাকলে কিছুটা জলের, যদি প্রচুর পরিমাণে জল হয়ে থাকে সেক্ষেত্রে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, প্রচুর পরিমাণ। এখন তো দেখছেন যে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে রোদের ইয়েটা মানে নেই একরকম বললেই চলে। সেই জন্য আমরা মাচাটা বেশিরভাগ মানে ব্যবহার মানে তৈরি করেছি, যাতে মাচাটায় সবজিটা ভালো হয়। আর দেখতে পাচ্ছি অনেকগুলো আপনাদের চৌবাচ্চা রয়েছে, যে কেঁচো সার তৈরি করেছেন। এগুলো কি একটা পরিমাণ আছে যে কত একটা চৌবাচ্চার মধ্যে কতগুলো কেঁচো দেবো, এরকম পরিমাণ তো আছে, না হলে তো এক জায়গায় তো যদি সব দিয়ে দিই তাহলে তো মানে সব নষ্ট হয়ে যেতে পারে। এই কেঁচো সার আপনারা বিক্রি করেন? হ্যাঁ, কেঁচো সার আমরা বিক্রি করি, কারণ কেঁচো সার কেঁচো সারে এখন প্রচুর পরিমাণে চাহিদা। এখন মানে বাজারে যে সারগুলো পাওয়া যাচ্ছে ওইগুলো থেকে আমরা কেঁচো সারটা মানে খুব পরিমাণে চাহিদা রয়েছে বাজারে। তো বর্ষাকালে যে কেঁচোগুলো আমরা দেখে থাকি, যে প্রচুর দেখতে পাই, সেগুলো তো আমরা দেখতেই পাই, কিন্তু সেগুলো তো ব্যবহার করে কেঁচো সার তৈরি করা যায়, নাকি অন্য কোনো নতুন কোনো কেঁচো সার নিয়ে আসেন? ওইটা আর এক ধরনের কেঁচো আছে, সেই কেঁচোটা, হ্যাঁ, মানে সেটাকে আমরা মানে অন্য জায়গা থেকে আমরা নিয়ে আসি। তো একটা চৌবাচ্চায় কতগুলো করে কেঁচো দেন? আমরা কেঁচোটা দিয়ে থাকি মনে করে 1 ফুট গভীরতায় 2 কিলো কেঁচো দিয়ে থাকি। এক্ষেত্রে তো অনেক কেঁচো মারাও যেতে পারে বা পিঁপড়ের উপদ্রব হয়ে থাকে, সেক্ষেত্রে তো কোনো ব্যবস্থা নেন? হ্যাঁ, সেক্ষেত্রে আমরা ব্যবস্থা নিয়ে মনে করুন যেন যেটা বেডটা যেখানে আছে সেখানে মনে করুন মানে চারিদিকে হলুদ দিয়ে একটা মানে বেড়ার ধরনের মানে তৈরি করি, তাহলে মানে পিঁপড়েটা তো ওটা মানে মানে বাঁচতে পারে না। এবার আমরা এগুলো তৈরি করে আমরা মানে জৈব সার পদ্ধতিতে আমরা চাষবাস করে আমরা সফল হয়েছি, এবং এইভাবে আমরা আরো এগিয়ে যেতে চাই, এবং কিছু মহিলা যাতে আমাদের দেখে আরো শিখতে পারে, এই আশাই আমরা করব। আমরা আরেকজন চাষি বন্ধুকে পেয়েছি, যিনি আজকে মাছ চাষ করে সফল হয়েছেন। আচ্ছা দাদা, আপনার নাম? আমার নাম উত্তম মাল। আচ্ছা, উত্তম বাবুর কাছে জানবো যে কতদিন ধরে আপনি এই মাছ চাষ করছেন? আমি মোটামুটি 10 বছর ধরে মাছ চাষ করছি। 4-6টা পুকুরের মধ্যে আপনার ধানি পোনা নিয়ে আসি নৈহাটি থেকে নিয়ে আসার পর আমরা চাষ করি। চাষ করার পর ছোট বাচ্চা মাছ হলে সেটা আলাদা রেট পাই, আর বড় মাছ আলাদা রেট। বাজারে যাই, আপনার ছোট ছোট যে সব মাছের প্রত্যেক মাসে মোটামুটি চুন দিতে হয় 1 মাস অন্তরে, মো আর খোল দিতে হয়। তারপরে আপনার পুকুরে ট্রাক্টরে চাষ দিতে হয়, জল রেডি করতে হয়, হ্যাঁ, ফটকিরি অবধি দিতে হয় পুকুরে, তবেই পুকুরে জল পরিষ্কার হয়। আর আমরা বেশিরভাগ বিশ্বভারতী গিয়ে
আপনার ওই জল টেস্ট করে নিয়ে আসি। সেইখান থেকে বলে দেয় যে এই জলে এইটা কি আছে আর না আছে, তারপরেই আমরা পুকুরে মাছ ছাড়তে পারি, তার আগে নয়। কি কি ধরনের মাছ চাষ করে থাকেন? রুই, কাতলা, সিলভার, হ্যাঁ, বাটা, এসবই। তো এগুলো আপনারা ধানিপোনাও বিক্রি করেন? হ্যাঁ, ধানিপোনাও বিক্রি করি, আবার বড় মাছ বিক্রি করি। আচ্ছা, তো এই যে একটা পরিচর্যা বললেন, বিভিন্ন ধরনের মহুয়া খোল বা চুন দেন এবং খাবারও দেন, সেই খাবারগুলো কোন সময় দেন? ওই পুকুরে খাবার, মাছ যখন ধরা হয় বুঝতে পারা যায় যে পুকুরে মাছে খাবার নেই, তখন মাছের খাবার দিতে হয়। আর যদি না বুঝতে পারা যায় তাহলে পরে যে খাবার আছে তখন আর খাবার দেওয়া হয় না। ওটা সপ্তাহে একদিন দিলেও হয় খাবারটা। তখন সর্ষে খোল দেওয়া হয় খাবারের সাথে, সর্ষে খোল, পটাশ, ইউরিয়া এগুলো মানে সারের মতো করে মাখিয়ে তারপরে দিতে হয় পুকুরের জলে। তাতে আমরা অনেকটাই মানে সাফল্য হই। আচ্ছা, এই যে মাছ নিজেরাই চাষ করেন এবং বাজারজাতকরণের কোনো সমস্যা আছে না? হ্যাঁ, বাজার তো আপনার আমার এই বোলপুর শান্তিনিকেতন এই টুসটার মধ্যেই আমাদের বাজার করুন। আমার তো বেশি দূর যাই না, ছোট ছোট। আর বেশিরভাগ আমাদের বাকিদাররা মাছ নিয়ে চলে যায়, ছোট মাছ তো, ওই নানা রকম মাছ ওই বাকিদাররা নিয়ে অন্য অন্য জায়গায় ব্যবসা করে আমাদের কাছ থেকে নিয়ে। আচ্ছা, পুকুরটা বললেন যে পরিচর্যা করি, কোন সময় পুকুরটাকে পরিষ্কার করেন? ওই বৈশাখ জ্যৈষ্ঠ মাসের সময় আমরা পুকুর জল মেরে দেওয়া হয়। বর্ষার আগে? বর্ষার আগে জল মেরে দেওয়া হয়, ট্রাক্টরে চাষ দেওয়া হয়, ট্রাক্টরে চাষ দেওয়ার পর চুন দেওয়া হয়, চুন দেওয়ার পর মহা খোল দেওয়া হয় ওই ট্রাক্টরে চাষের সময়। নিয়ে সেই চাষ হয়ে গেল, হয়ে যাওয়ার পর যখন সাবমার্শালে জল ভরা হয়, ভরা হলো, আস্তে আস্তে রেডি হলো, পুকুরে চুন দেওয়া হচ্ছে, আবার মহা খোলও জল দেওয়া হয়ে গেছে যখন, তখন এবার জল ভরার পর তখন ওই টেস্ট করার পর ওই পুকুরে মাছ চাষ করা হয়। আচ্ছা, এই যে জল বললেন যে পরীক্ষা করা হয়, জলের মাত্রাও দেখা হয়, সেটা বুঝতে পারেন জলটা যদি মাত্রা যদি খারাপ, পরিমাণটা কমে যায় বা জলের রং যদি খারাপ হয়, সেক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা? সেক্ষেত্রে আপনার চুন বা ফটকিরি এইসবই ব্যবহার করি। মাছের তো একটা সময় বিভিন্ন ধরনের রোগেরও সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে তখন আপনার পটাশিয়াম পাউডার বলে একটা পাউডার পাওয়া যায় বাজারে, সেই পাউডারটা নিয়ে এসে জাল টেনে মাছের ধরা হয়, নিয়ে তারপরে ওই পটাশিয়াম পাউডারটাকে খাওয়ানো হয়, তখন ওই রোগটা কমে যায়। অনেক সময় দেখেছি যে চাষি বন্ধুরা বলেন যে জলের একটা মাত্রা থাকে, একটা নিম্ন স্তর বা উচ্চ স্তর, যে পরিমাণে বোঝা যায় যে মাছগুলো কেমন আছে, সেক্ষেত্রে আপনারা কি করে বুঝতে পারেন? তখন আপনার ওই পুকুরে না গেলে বোঝা যাবে না, পুকুরে গেলেই তবেই মাত্র দেখা যাবে যে এটা কি হয়েছে, যে ঘা না রোগ না খাবার না চুলকানি, ওটা মাছের না দেখলে বোঝা যাবে না। তো মাছের সমস্যা সবথেকে বেশি কোন রোগে হয়, মানে কোন রোগে আক্রান্ত হয় মাছগুলো? ওই চুলকানিটাই বেশি হয় আচ্ছা। মাছে। আর পুকুরে ওই যে বাঁশ টাঁশ দিয়ে চাষ করে তো ওই জন্যই চুলকানিটা বেশি হয়। আর সেটা কি করে বুঝতে পারেন? মানুষ তো বুঝতে পারে যে চুলকানি হলে আমরা চুলকাই, যেমন কিছু র্যাশ বেরোলে বা কিছু, কিন্তু মাছের ক্ষেত্রে আপনারা কি করে বোঝেন? যখন মাছের ঘা হয় তখন আমরা মাছটা দেখতে পাই যে লাল লাল ঘা হয়েছে, কানকোতে ঘা হয়েছে, তখন ওই মাছটা নিয়ে যাই আমরা বিশ্বভারতী কেশারি অফিসে। সেখান থেকে বলে যে এইটা এই ওষুধটা দিন, তখন সেই ওষুধটা আমরা ব্যবহার করি। তো বর্তমানে এক একটা পুকুরে বিভিন্ন ধরনের তো মাছ আছে বলছেন, তো বাজারে বিক্রি করেন, যখন বিক্রি করেন সেখানে কি রকম রেট পান বা কি রকম দাম পান? তখন যেমন মাছ সেরকম রেট, কোনো মাছে 200 টাকাও পাই, কোনো মাছে 250 টাকাও পাই, আবার 130 টাকাতেও মাছ দিতে হয়। যেদিন যেমন বাজার হয় সেদিন সেরকম মাছের রেট পাই। লাভ কি রকম হয়? লাভ আপনার মোটামুটি প্রত্যেক মাসে 15,000 টাকা করে কিনা আমাদের। মাসে 15,000? মাসে 15,000, 15 থেকে 20,000 টাকা? 15 থেকে 20,000 টাকা। আর এমনি বছরে 1,80,000 টাকা মতন ধরুন এটা লাভ লাভ হয়, খরচ বাদ দিয়ে? খরচ বাদে। আচ্ছা, আর মাছ চাষ করতে গেলে তো নিয়মিত পর্যবেক্ষণ পরিদর্শন করতে হয় যে মাছের কি অবস্থা আছে। অনেক সময় দেখতে পারি যে পাই আমরা যে মাছগুলো অনেক সময় ভেসে থাকে, সেক্ষেত্রে কি ব্যবস্থা নেন? সেই ক্ষেত্রে আপনার পুকুর যখন মাছ ভেসে যায় তখন আপনার অক্সিজেনের জন্য ভেসে যায়, তখন জাল দিতে হয়, জাল দেওয়ার পর জালে টান দিন? জলে টান দিতে হয়, টান দিলে পরে অক্সিজেনটা আবার নেক্সট শুরু হয়ে যায়, তার জন্য আবার মাছ আবার ডুবে যায়। আর পুকুরে আমাদের হাঁস আছে, হাঁসের মাচা করে আমরা খাবার দিই, পুকুরের পাড়ে বিভিন্ন রকম সবজিও চাষ করি, সেই সব অনেক কিছু করেই আমরা এই একটা পুকুর নিয়ে শুধু পড়ে থাকি না, শুধু মাছ চাষ বলে নয়, মানে সবজিও আছে আপনার, লাউ, ঝিঙে, তারপরে সর্ষে, এইসব চাষও করি পুকুর পাড়েই। পার পরিষ্কার করে ওইসব ট্রাক্টর চাষবাস দিয়ে সর্ষে টর্ষে লাগানো হয়। আর সাবমার্শালের জলটাও দিতে হয়, সাবমার্শাল জল দিলে আবার জলটাকে বের করে দিলে ওইটা অক্সিজেনটা তৈরি হয়। আর আমাদের যে হাঁস দেখছেন, এই হাঁসের মলটাও পরে পুকুর মাছের খাবার হয়। আর এই যে ছাগলটারও তাই, ছাগলের মলটাও আমার পুকুরে দেওয়া হয়। অনেকটা জমি জুড়ি দেখেছি মাছ চাষ করেছেন, এবং সব থেকে দেখতে পাচ্ছি যে শুধুমাত্র যে মাছ চাষ না, পুকুরে পাড় যেটা রয়েছে সেখানেও কিন্তু বিভিন্ন ধরনের সবজি চাষও করেছেন, সেখান থেকেও প্রচুর টাকা
আপনারা রোজগার করে থাকেন? রোজগার করি, প্রচুর টাকাই রোজগার করি। মোটামুটি আপনার এই যে সংসার চলে যায়, লাভ তো হয়, কিন্তু আবার সংসারের দিক থেকে অসুবিধা হয় না। আমার এইটা নিয়েই আমার চাষ, আর এমনি আদার্স কিছু করতেও হয় না আমাকে। পুকুরে পারে আপনার সজনে গাছ আছে, দেখুন ছাগল ভেড়া আছে, তারপরে আপনার হাঁস আছে। হ্যাঁ, আমি শুধু একরকম করে নেই, 5টা 5 রকম নিয়ে চাষ করে আছি। কলা গাছ আছে দেখুন, তারপরে আপনার সজনে গাছ, ঝিঙে গাছ, করলা গাছ, হ্যাঁ, সব বিভিন্ন রকমের গাছ লাগানো আছে পুকুরে পারে। একটা পুকুরে এক ধরনের চাষ করি না, 4টে পুকুরে 4 রকম মাছ আছে। কোনোটাতে পাঙাশ আছে, কোনোটাতে তেলাপিয়া আছে, কোনোটাতে রুই মিরিক আছে, কাতলা আছে, কোনোটাতে সিলভার আছে। 5টা পুকুরে 5 রকম চাষ করতে হয়। আর সাবমার্শাল পাশাপাশি, একটা সাবমার্শাল থেকেই সব সাবমার্শালেই জল ভরা হয়। আচ্ছা, এই যে 4টে পুকুরে মাছ চাষ করছেন, এটা কি নিজস্ব আপনার জমি, নাকি এটা কোনো আপনি ঠেকো হিসাবে বা লিজ হিসাবে নিয়েছেন? না, নিজস্ব জমি নয়, লিজ হিসেবেই নেওয়া আছে। বছর 3 বছর 4 বছর করে লিজ আছে, সেই লিজ হিসাবেই পয়সা দিতে হয়। মানে সবকিছু খরচ বাদ দিয়ে বা মালিককে টাকা দেওয়ার পরও আপনার প্রায় 1.5 লাখ টাকা মতন লাভ থাকে বছরে? আর থাকে, অবশ্যই থাকে। তারপর তো সবজির একটা ইনকাম। হ্যাঁ, সবজির ইনকাম আর এই মাছের ইনকাম নিয়ে দুটো মিলে টুকটাক টুকটাক করে চলে। আমার এই চাষ করতে খুব ভালো লাগে, আর এই সমস্ত চাষ সবাই মিলে আসুন, করুন। আর আমার এই চাষ করতে খুব ভালো লাগে। ধন্যবাদ। এবং প্রত্যেকদিন তো আমরা জানি যে মাছের একটা চাহিদা রয়েছে, মাছ ছাড়া আমাদের চলে না। যে বা বাঙালির ভাতে যদি একটু মাছ পড়ে তাহলে তো আমাদের কোনো কথাই হয় না। সেক্ষেত্রে আপনি শুধুমাত্র এখানে কোনো ওষুধ বা কেমিক্যাল না মিশিয়ে জৈব পদ্ধতিতে মাছ চাষ করছেন? একদম জৈব পদ্ধতিতেই মাছ চাষ করছি। অনেক ক্ষেত্রে দেখেছি চেম্বার বা চৌবাচ্চার মধ্যে চাষি বন্ধুরা মাছ চাষ করে, বড় বড় হয়তো 2 মাস বা 3 মাসের মধ্যে 2 কিলো 3 কিলো সাইজে হয়ে যায়। সেক্ষেত্রে আপনি এই ধরনের কোনো কেমিক্যাল বা ফরমালিন ব্যবহার করেন না? না না না, ওসব কিছু ব্যবহার করি না। আমাদের একদম নর্মাল যেটা চাষ সেটাই জৈব পদ্ধতি, একদম জৈব খোল আর সর্ষে খোল ছাড়া কোনো কিছুই দেওয়া হয় না পুকুরে। এবং সেখানে চাহিদাও আছে? চাহিদাও আছে। সেই মাছটা নিয়ে বাজারে নিয়ে গেলে প্রথমেই আমারটাই বিক্রি হবে। এটা কি বোঝার কোনো উপায় আছে? হ্যাঁ, মাছ দেখলেই বোঝা যাবে যে এইটা চাষের মাছ আর কোনটা পুকুরের টাটকা মাছ। কি করে বুঝবো বলুন তো? আমরা তো মাছ কিনে খাই। ওটা মাছ দেখলেই বুঝতে পারবেন যে জ্যান্ত মাছ যেটা তার কারখানার, এটা চাষের পুকুর মাছ দেখলেই বোঝা যাবে। ট্যাঙ্কের মাছে লালা কম হবে, আর আমাদের দেশি পুকুরে মাছের লালা বেশি হয়। এইটাই বুঝতে পারবেন। ট্যাঙ্কের মাছে দেখবেন কান ফ্যাকসা হয়, ওদের চোখ পরিষ্কার হয় না। আমাদের পুকুরের মাছের চোখ পরিষ্কার হয়, আর আপনার লালাও হয়, আর কানকো দেখবে লাল পাড়া হয়ে থাকবে। এটা দেখেই বুঝতে পারবেন যে এটা ট্যাঙ্কের মাছ আর কোনটা পুকুরের মাছ। খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। আজকে আমরা দুজন সফল চাষি বন্ধুকে পেয়েছিলাম। একজন কিচেন গার্ডেন তৈরি করে প্রচুর টাকা রোজগার করে থাকে, নিজেরা স্বনির্ভর হয়েছেন। আরেকজন চাষি বন্ধুকে পেয়েছিলাম যিনি আজকে মাছ চাষ করে আজকে তিনি সফল হয়েছেন। এতক্ষণ এই অনুষ্ঠানটি শুনলেন ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন আমাদের এই কিষাণ বাণী অনুষ্ঠান শেষ করছি।